প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেটা তোমার পরীক্ষায় তুমি কমন পেতে পারো। তো এই অধ্যায়ের আমরা প্রথমেই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী বলতে আমরা কি বুঝে থাকি। দেখো, উৎপাদন ব্যয় বিবরণী বলতে আমরা একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মোট ব্যয় এবং একক প্রতি উৎপাদন ব্যয় বিস্তারিতভাবে দেখানোর জন্য আমরা মূলত যে বিবরণী প্রস্তুত করে থাকি তাকেই বলে থাকি উৎপাদন ব্যয় বিবরণী। তার মানে একটা উৎপাদন করার সময় বা একটা পণ্যের উৎপাদনের সাথে জড়িত যে সকল ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো যখন আমরা একটা বিবরণীর মাধ্যমে দেখাই বা প্রস্তুত করি, সেই বিবরণীটাকেই বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে প্রতিটি পণ্য দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয় বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সঠিক ক্রয় মূল্য এবং সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়। ফলে এই বিবরণীর মাধ্যমে ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয় এবং মোট উৎপাদন ব্যয় পর্যায়ক্রমে বের করা হয়, যা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণে সহায়তা করে। তার মানে এই একটা বিবরণীর মাধ্যমে আমরা আমাদের পণ্য দ্রব্য রিলেটেড ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়, এরকম প্রত্যেকটা ব্যয় সম্পর্কে ধারণা পেতে পারি। সর্বোপরি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়ে যায়। এবার চলে যাই ৮ নং প্রশ্নে। বলা হচ্ছে, নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী চট্টগ্রাম থেকে প্রতি বান্ডেল 10,000 টাকা দরে 40 বান্ডেল ঢেউ টিন ক্রয় করলো। বান্ডেল প্রতি 10 টাকা কুলি খরচ প্রদান করা হলো এবং মোট পরিবহন খরচ 2,000 টাকা। তাহলে এখানে 40 বান্ডেল টিনের ক্রয় মূল্য কত? আমরা যখন কোনো কিছু ক্রয় করে নিয়ে আসার সময় যতটুকু খরচ আমাদের এখানে হয়, প্রত্যেকটা খরচকে একসাথে আমরা সাধারণত বলে থাকি ক্রয় মূল্য। যেমন দেখো, এখানে বলা হয়েছে আমাদের যখন ক্রয় করা হয়েছে, ক্রয় করেছি 10,000 টাকা করে, প্রতি বান্ডেল 10,000 টাকা এবং টোটাল আমরা 40 বান্ডেল ক্রয় করেছি। তাহলে মোট যদি আমরা যোগ করি, আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের 10,000 ইন্টু 40 অর্থাৎ 4 লাখ টাকা। এবার দেখো, আমরা আরও কিছু খরচ করেছি। যেমন এখানে বলা হয়েছে বান্ডিল প্রতি আমরা 10 টাকা কুলি খরচ প্রদান করেছি। তাহলে দেখো, এটাও কিন্তু ক্রয় করার সময়ই আমাদের খরচ হয়েছে। তাহলে বহন করার সময় আমাদের কিছু খরচ হয়েছে, একটা হচ্ছে কুলি খরচ এবং আরেকটা হচ্ছে পরিবহন বাবদ খরচ। তাহলে কুলি খরচ প্রতি বান্ডেল 10 টাকা, তার মানে আমরা যদি 40 বান্ডেল ক্রয় করি তাহলে 400 টাকা এবং পরিবহন খরচ আছে 2,000 টাকা, অর্থাৎ আমাদের মোট বহন খরচ আমরা দেখতে পাচ্ছি 2,400 টাকা। এবার 4 লাখের সাথে যদি আমরা 2,400 টাকা যোগ করে দিই, তার মানে দেখো আমাদের এই ঢেউ টিনের জন্য টোটাল ক্রয় মূল্য থাকছে 4,02,400 টাকা। এবার চলে যাচ্ছি 9 নং প্রশ্নে। বলা হচ্ছে, আশিক একজন ছাতা প্রস্তুতকারক। তিনি 600টি ছাতা তৈরি করতে 50,000 টাকা ব্যয় করেন। বিক্রয় মূল্যের ওপর 20% মুনাফা অর্জন করতে চাইলে প্রতিটি ছাতার বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, বলা হয়েছে 600টি ছাতা তৈরি করতে 50,000 টাকা তিনি ব্যয় করেছেন। এখন এর উপরে 20% মুনাফা করতে চাচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, আমরা কিভাবে এটা নির্ণয় করব। আমাদের এখানে মোট ব্যয়ের পরিমাণ দেওয়া আছে এবং মুনাফার পরিমাণের কথা বলা হয়েছে বিক্রয় মূল্যের ওপর 20%। কিন্তু দেখো, আমরা এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোট ব্যয় বা ক্রয় মূল্য। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে আমরা লিখলাম মোট ব্যয় আছে 50,000 টাকা। এবার আমরা যখন মুনাফা নির্ণয় করতে যাই, দেখো ধরে নেই 100 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবং 20 টাকা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা মাইনাস করলে আমরা পেয়ে যাব আমাদের ক্রয় মূল্য। এবার দেখো, আমরা এখানে যে ব্যয় দেখতে পাচ্ছি বা এখানে যে টাকার অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ক্রয় মূল্য বা ব্যয়ের পরিমাণ। এই জন্য আমরা কি করছি, আমাদের 50,000 টাকাকে আমাদের এই ক্রয় মূল্য দিয়ে ভাগ করছি, তাহলে আমরা আমাদের ক্রয় মূল্যের ইউনিটের পরিমাণ পেয়ে যাব। এবার দেখো, যেহেতু আমাদের বলা হয়েছে 20% হচ্ছে মুনাফা, তাই আমরা কি করলাম, 20 দিয়ে গুণ করে দিলাম।
তার মানে আমাদের টোটাল মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 12,500 টাকা। এবার মোট ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব। তার মানে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ 62,500 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রতিটি ছাতার জন্য বিক্রয় মূল্য কত, আমরা এখানে মোট 500টি ছাতা বিক্রয় করেছি, তাই 62,500কে আমরা ভাগ করেছি 500 দ্বারা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ছাতার জন্য বিক্রয় মূল্য 125 টাকা। এরপর চলে যাচ্ছি 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে বলা হয়েছে মিস্টার রিফাত ফ্রুট কর্নারের মালিক, ব্যবসার প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, ক্রয় 4 লক্ষ টাকা, বহির্ফেরত 25,000 টাকা, আন্তঃপরিবহন 20,000 টাকা, সমাপনী মজুদ 1 লক্ষ টাকা এবং বিক্রয়ের ওপর 20% মুনাফা ধরা হলে বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার আমাদের সূত্র হলো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়। এখন নিট ক্রয় বের করার জন্য আমরা কি করব, আমাদের ক্রয় থেকে মাইনাস করব বহিঃফেরত এবং পরবর্তীতে আমরা যোগ করে দিব আন্তঃপরিবহন। এতটুকু হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচগুলো। এবার এই প্রত্যক্ষ খরচ থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো ফাইনালি আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি প্রত্যেকটার মান বসিয়ে 3,05,000 টাকা। তার মানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 3,05,000 টাকা এবং মোট মুনাফার পরিমাণ 76,250 টাকা। এবার চলে যাই আমাদের 11 নম্বর প্রশ্ন, উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বোঝায়? উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী অথবা ব্যয় তালিকা বলে থাকি। তার মানে একটা পণ্য উৎপাদন করার সাথে জড়িত যা যা খরচ আছে প্রত্যেকটা খরচ যখন আমরা একটা বিবরণীর মাধ্যমে প্রদর্শন করি সেই বিবরণীটাকে আমরা বলে থাকি উৎপাদন ব্যয় বিবরণী। আর্থিক বছরের শেষে অথবা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক যে কোনো সময়ের জন্য প্রতিষ্ঠান এই বিবরণী তৈরি করতে পারে। সাধারণত উৎপাদন ব্যয় বিবরণী কিন্তু বছর শেষেই তৈরি করা হয়, কিন্তু প্রয়োজন অনুসারে আমরা প্রত্যেক মাসেও তৈরি করতে পারি, ত্রৈমাসিক হিসেবেও তৈরি করতে পারি অথবা অর্ধবার্ষিক হিসেবেও এটা তৈরি করা যায়। এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্নে বলা হয়েছে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কি, অর্থাৎ আমরা কেন এই উৎপাদন ব্যয়টা নির্ণয় করে থাকি। যেমন এখানে বলা হয়েছে মজুদ পণ্যের মূল্য নির্ধারণ করার জন্য আমরা উৎপাদন ব্যয়ের মাধ্যমে আমাদের মজুদ পণ্যের মূল্যের পরিমাণটা নির্ধারণ করতে পারি, লাভ লোকসান নির্ণয় করতে পারি, আমাদের উৎপাদনের ক্ষেত্রে বাজেট প্রণয়ন করতে পারি, প্রকল্প মূল্যায়ন করতে পারি এবং বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। এছাড়াও আমাদের দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই উৎপাদন ব্যয়ের পরিমাণটাকে কাজে লাগাতে পারি। এবার চলে যাচ্ছি 13 নং প্রশ্ন, প্রত্যক্ষ মজুরি বলতে কি বোঝায়? কোনো দ্রব্য উৎপাদন করতে সরাসরি যে শ্রম জড়িত থাকে তাকে আমরা প্রত্যক্ষ শ্রম বলে থাকি। অর্থাৎ যেসব কারখানার শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় অথবা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে উৎপাদনটিকে পূর্ণতা দিয়ে থাকে তাদের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। অর্থাৎ যে শ্রমিকরা আমাদের মেইনলি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকে, মেইন শ্রমিক যারা উৎপাদন করতে সাহায্য করে তাদেরকে আমরা যে মজুরি প্রদান করি সেটাকেই আমরা প্রত্যক্ষ মজুরি বলে থাকি। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, পাটকলে শ্রমিকের মজুরি অর্থাৎ পাটকলে যারা পাট উৎপাদনের ক্ষেত্রে কাজ করে, কাপড় বুনয়নের ক্ষেত্রে যারা তাঁতি হিসেবে কাজ করে, তারপর আসবাবপত্র প্রস্তুতের ক্ষেত্রে যারা মিস্ত্রি সেই মিস্ত্রিদের জন্য আমরা যে মজুরি দেই এই প্রত্যেকটি হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এরপর চলে যাচ্ছে সর্বশেষ প্রশ্ন, প্রশাসনিক উপরিব্যয় বলতে কি বোঝো? অফিস এবং প্রশাসন সংক্রান্ত খরচকে আমরা প্রশাসনিক
খরচ বলি, অর্থাৎ সমগ্র ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালনা এবং অফিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরোক্ষ খরচসমূহকে প্রশাসনিক খরচ বা উপরিব্যয় খরচ বলা হয়। যেমন অফিস কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, অফিস সংক্রান্ত অন্যান্য ব্যয় যেমন ডাক ও তার হতে পারে, টেলিফোন বা বিদ্যুৎ খরচ হতে পারে, ছাপা বা মণিহারি খরচ হতে পারে, যাতায়াত খরচ হতে পারে অথবা আইন খরচ হতে পারে। অর্থাৎ আমাদের অফিসে বা প্রশাসন সংক্রান্ত যা যা ব্যয় আমরা করে থাকি প্রত্যেকটাকে আমরা বলে থাকি প্রশাসনিক উপরিব্যয়। তাহলে এই ছিল আমাদের 11 অধ্যায়ের কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।